ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন শুধু একটি ছাত্র নির্বাচন নয়, বরং এটি দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচন শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে, গণতান্ত্রিক চর্চার সুযোগ তৈরি করে এবং নতুন রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলে। এবারের নির্বাচন কিছু বিশেষ কারণে আলাদা। প্রথমত, দীর্ঘ বিরতির পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। দ্বিতীয়ত, সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এবার বিভক্ত হয়ে তিনটি আলাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে, যা তাদের অভ্যন্তরীণ বিভেদকে সামনে এনেছে। তৃতীয়ত, নির্বাচন কমিশন কঠোরভাবে দলীয় প্রতীক বা রাজনৈতিক পরিচয় ব্যবহার নিষিদ্ধ করেছে, যা নির্বাচনকে নিরপেক্ষ করার একটি প্রচেষ্টা। সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছি আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেক্সল। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে 5 নারী সহ মোট 48 জন লড়বেন। এছাড়া সাধারণ সম্পাদক জেএস পদে 19 জন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে মোট 28 জন লড়বেন। ডাকসু নির্বাচনে মোট প্রার্থী চূড়ান্ত হয়েছে 462 জন। ত্রুটিপূর্ণ পাওয়া গেছে 47 মনোনয়নপত্র। মোট 509টি মনোনয়নপত্র জমা পড়েছিল। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান এক বিজ্ঞপ্তিতে, ভিপি পদে 5 ছাত্রী সহ মোট 48 জন, জিএস পদে 1 ছাত্রী সহ মোট 19 জন, এজিএস পদে 4 ছাত্রী সহ 28 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোট 15 জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে 11, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে 9, সমাজসেবা সম্পাদক পদে 13, মানবাধিকার ও আইন সম্পাদক পদে 11, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে 15 জন লড়বেন। এছাড়া ছাত্র পরিবহন সম্পাদক পদে 9, ক্রীড়া সম্পাদক পদে 13, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে 11, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে 11, আন্তর্জাতিক সম্পাদক পদে 15, সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে 19 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সদস্য পদে 24 ছাত্রী সহ মোট 215 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব মিলিয়ে মোট 402 জন ছাত্র ও 60 জন ছাত্রী সহ মোট 462 জন শিক্ষার্থী এবারের ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান অধ্যাপক জসিম উদ্দিন। ডাকসুতে নারী নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দীর্ঘ ইতিহাসে নারী নেতৃত্ব আশানুরূপ ছিল না। মাত্র 2 বার নারী ভিপি নির্বাচিত হয়েছেন। প্রথম নারী ভিপি হিসেবে 1960-61 শিক্ষাবর্ষে নির্বাচিত হন বেগম জাহানারা আক্তার। এরপর 1966-67 শিক্ষাবর্ষে দ্বিতীয় নারী হিসেবে ভিপি নির্বাচিত হন মাহফুজা খানম। এরপর ডাকসুতে আর কোনো নারী ভিপি নির্বাচিত হননি। এরপর দীর্ঘ সময় এই পদ থেকে নারী প্রার্থীরা দূরে থাকলেও 2025 সালের নির্বাচনে সেই শূন্যতা ভরাটের পদক্ষেপ দেখা যাচ্ছে। এবার শুধু 1-2 নয়, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন 5টি নারী নেতৃত্বাধীন প্যানেলে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে নারী নেতৃত্বে গঠিত হয়েছে 5টি প্যানেল, যারা বিভিন্ন সময়ে ক্যাম্পাসে আন্দোলনে সংগ্রামের কারণে পরিচিত। তবে এর বাইরেও প্রতিটি প্যানেলেই রয়েছেন নারী প্রার্থীরা। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে বিভেদ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন ঘিরে। সবশেষ 2019 সালের ডাকসু নির্বাচন বহু বিতর্কের জন্ম দিয়েছিল, যা শেষ পর্যন্ত এর কার্যকারিতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। প্রায় 3 দশক পর অনুষ্ঠিত হওয়ায় এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও নানা অনিয়মের অভিযোগ তা ম্লান করে দেয়। ভোট কারচুপি, অনিয়ন্ত্রিত পরিবেশ, কর্তৃত্ববাদী ছাত্র সংগঠনের প্রভাব, ফলাফলের অসঙ্গতি, নির্বাচিত নেতাদের ব্যর্থতা, মেয়াদ শেষেও দায়িত্ব পালনের মতো ঘটনাগুলো বারবার সামনে উঠে এসেছে। সেই নির্বাচনের সবচেয়ে বড় বিতর্ক ছিল বিভিন্ন হলে, বিশেষ করে রোকেয়া হলে ব্যালট বাক্স ও ব্যালট পেপার নিয়ে অভিযোগ ছিল যে ভোট শুরু হওয়ার আগেই কিছু কক্ষে সিল মারা ব্যালট পেপার পাওয়া গিয়েছিল। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন
পরবর্তীতে তদন্ত করে জানায় যে এটি ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু এই ঘটনা পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলে দেয়। সব মিলিয়ে 2019 সালে নির্বাচনটি দীর্ঘ 28 বছরের অচল অবস্থা ভেঙে হলেও নানা বিতর্ক, কারচুপি ও অনিয়মের অভিযোগে এটি শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট তৈরি করে এবং ডাকসুকে তার প্রকৃত ভূমিকা পালনে ব্যর্থ করে। এ কারণেই অনেকেই এটিকে একটি ব্যর্থ ও বিতর্কিত নির্বাচন হিসেবে চিহ্নিত করেন। সাধারণ শিক্ষার্থীরা এই নির্বাচন থেকে নতুন ও কার্যকর নেতৃত্ব আশা করছে, যারা আবাসন, পরিবহন এবং শিক্ষার মনোন্নয়নের মতো মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ করবে। তবে প্রার্থীদের নিয়ে কিছু শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকটও রয়েছে। রাজনৈতিক ইস্যুর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভাজনে এবং একজন প্রার্থীর দল থেকে বহিষ্কারের ঘটনা আলোচনায় এসেছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি। ডাকসুর ইতিহাসে মাত্র দুবার নারী ভিপি নির্বাচিত হলেও এবার ভিপি পদে 5 জন নারী প্রার্থী লড়ছেন, যা একটি রেকর্ড। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এমনকি 5টি প্যানেলের নেতৃত্বও দিচ্ছেন নারীরা, যা ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্বে নারীদের অগ্রযাত্রার একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে। বলা চলে এবারের ডাকসু নির্বাচন অনেক দিক দিয়েই আলাদা ইঙ্গিত বহন করছে। দর্শক, আজকের বিষয় ডাকসু নির্বাচন। আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং সিটিজেন হিসেবে আছেন ডিবিসি নিউজের সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী সুলতানা স্বর্ণা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি শুরুতেই যেতে চাই মেঘমল্লার বসু আপনার কাছে। আপনি এবারে ডাকসু নির্বাচনে ক্যান্ডিডেট, সেই জায়গায় আপনি কেমন আরাম বোধ করছেন? মানে এই নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট যেমনটা হয়ে আছে, জাতীয় নির্বাচন নিয়ে সামনে আমরা সাধারণ মানুষ ওয়েট করছে, এর আগে ডাকসু নির্বাচন, আপনি একটা গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেমন আরাম বোধ করছেন? না, আরাম বোধ করার তো আসলে কোনো সুযোগ নাই, কারণ এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যথেষ্ট জটিল এবং সংকটজনক। কিন্তু একই সঙ্গে এক ধরনের একটা উত্তেজনা, উৎকণ্ঠা সবকিছু মিলায় একটা খুবই কি বলবো, খুবই একটা হ্যাপেনিং পরিস্থিতি যদি বলি এরকম আর কি, যে খুব মানে প্রত্যেক মুহূর্তে কোনো না কোনো কিছু ঘটমান। কিন্তু আরাম বোধ করার কোনো সুযোগ নাই। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে যে পরিস্থিতি গোটা নির্বাচনকে কেন্দ্র করে, সেটা কিন্তু মানে খুব একটা আশাব্যঞ্জক না। আমরা অনেকগুলি জিনিস নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলছি, প্রশাসন কিন্তু সেই সংকটগুলোর খুব একটা সমাধান করতে পারছে না। আপনারা জানেন যে আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে একটা 6 দফা পেশ করেছিলাম। আমরা খুব দ্রুত আমাদের প্যানেলের তরফ থেকেও হচ্ছে বিভিন্ন রকম বক্তব্য এই বিষয়ে পেশ করব, যে আমাদের বেশ কিছু পার্টিকুলার দাবি দেওয়া রয়েছে। আপনারা জানেন যে প্রশাসন পূর্ববর্তী আমলের যে ফৌজদারি অপরাধের অপরাধী, তাদের এখন পর্যন্ত বিচার করতে পারেনি। বিচার করার জন্য কথা, তাদের নাম এখন পর্যন্ত তালিকাতেই তারা তুলতে পারেনি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যেই সব প্রশাসনে যেসব নীল দলের এলিমেন্টরা ছিলেন, যারা 3রা আগস্ট পর্যন্ত ছাত্র গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করছিলেন, তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত শপথে বহাল রাখা হয়েছে। এবং এর বাইরে আমরা নানান রকম ক্রাইসিস দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখে আপনার ডাকসু নির্বাচন দিয়ে রাখা হয়েছে, কিন্তু অনেক ডিপার্টমেন্টে 7-8 তারিখ পর্যন্ত পরীক্ষা। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আপনি বেসিক্যালি, আমি যখন একজন প্রার্থী হিসেবে কোথাও একটা যে আমার ম্যানিফেস্টোটা একটা ছাত্রকে পড়ে শোনাবো বা বোঝানোর চেষ্টা করবো, তখন তো আমার 10টা মিনিট সময় লাগবে। তো তার যদি পরীক্ষা থাকে, তাহলে আমি তার সাথে কানেকশনটা করবো কিভাবে? সে আমার কথাটা শুনবে কেন? অনেক শিক্ষার্থী এই কারণে প্রার্থী হতেও আগ্রহী হন নাই, বা অনেক প্রার্থী আছেন যারা আসলে কিভাবে পরীক্ষা এবং নির্বাচন দুইটা ম্যানেজ করবেন এটা নিয়ে হিমশিম খাচ্ছেন। এর বাইরে আমরা দেখতে পেয়েছি ভোট যাতে বেশি না পড়ে, ভোটকে ডিসইনসেন্টিভাইজ করার জন্য নানান রকম প্রশাসনিক কাজ করা হচ্ছে। যেমন একটা আলোচনা তোলা হয়েছে যে হল কার্ড ছাড়া নাকি ভোট দিতে যাওয়া যাবে না। আপনি জানেন যে অধিকাংশ অনাবাসিক শিক্ষার্থীর কাছে হল কার্ড থাকে না। কাজেই ভোট দিতে হলে আরো অনেক মানে পায়তারা নিতে হবে, এই চিন্তা করেও অনেক মানুষ ভোট দিতে আসবে না, অর্থাৎ ভোটার নিরুৎসাহিত হবে। মেঘমল্লার বসু, আপনি যেসব অসঙ্গতি আছে সেটা হয়তো আপনি সামনে আনলেন। একটু জানতে চাই যে ধরুন আপনি আপনার অবস্থান এই নির্বাচনের অনেক আগেই, আপনার অবস্থান, আপনার আদর্শিক জায়গা আপনি প্রমাণ করেছেন, তুলে ধরেছেন। তো সেই প্রমাণের মধ্য দিয়ে, তুলে ধরার মধ্য দিয়ে সাধারণ
ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের আপনার প্রতি আকর্ষণ বা আপনার প্রতি যদি বলি মানে অ্যাটেনশন তৈরি হওয়ার কতটা মানে আপনি ফিল দেখছেন মানে এই মুহূর্তে? আসলে মানুষ তো আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে মানুষ মানুষকে মিডিয়াতে দেখে ভোট দেয় খুবই কম। মানুষ মানুষকে প্রত্যক্ষ দেখে ভোট দেয়। তো নিশ্চয়ই অনেক মানুষজন আমার কথা শুনেছেন, অনেক মানুষজন নাখোশ হয়েছেন, অনেক মানুষজন খুশি হয়েছেন। কিন্তু এখন আসল চ্যালেঞ্জটা হচ্ছে যে আ এটা একটা বড় সুযোগ যে আমরা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত জিনিসগুলি নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। হয়তো সাধারণ শিক্ষার্থীরা আমাকে শুনেছেন অধিকাংশ ক্ষেত্রে আমি যেহেতু জাতীয় রাজনীতির সাথে অনেক বেশি ইনভলভড, বিভিন্ন রকম রাজনীতির প্রশ্নে, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশ্নে, শেখ হাসিনার প্রশ্নে বা বাংলাদেশের কোনো শ্রমিক ইস্যুতে বা কোনো আদিবাসী ইস্যুতে এগুলিতে কথা বলছে। কিন্তু ক্যাম্পাসের একদম নিয়মিত কোর ইস্যু যেগুলি, সেগুলি নিয়ে আমি যখন কথা বলা শুরু করেছি, এটি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটি আসলে আমাকে স্ট্রেংথেন করছে। মানে অনেক শিক্ষার্থী যারা হয়তো আমার সাথে আইডিওলজিক্যালি অ্যালাইনড না, তারাও যখন শুনছে যে আমি বারবার করে বলছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী যে সম্পর্ক, সেই সম্পর্ক দাস এবং মালিকের সম্পর্ক। যে ছেলেটা হয়তো সামাজিক চিন্তায় অনেক বেশি রাইট উইং, সেও কিন্তু আসলে এই কথার সাথে সাবস্ক্রাইব করবে। সো চ্যালেঞ্জটা হচ্ছে এই মুহূর্তে যে কত মানুষকে আমি তার যেই মানে নিত্যদিনের ইস্যু, সেই ইস্যুগুলাকে সামনে রেখে তার ভোট জিতে আসতে পারি। আর সত্যি কথা বলতে কি নির্বাচনে জিতা, হারা, কত ভোট পাইলাম, এই জিনিসপত্রগুলো আসলে আমার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রধান না। আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি এই জায়গা থেকে যে নির্বাচন চলাকালীন প্রচুর পরিমাণে অ্যাটেনশন আপনার মিডিয়াগুলোর তরফ থেকে এবং শিক্ষার্থীদের তরফ থেকে থাকে। কাজে আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলি একটা অফ সিজনে বললে যত মানুষ শুনতো, তার থেকে অনেক বেশি মানুষ এই মুহূর্তে শুনছে। কাজে সেটাকে আমি আমাদের কথাগুলোকে, যে কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেই কথাগুলোকে একদম শেষ শিক্ষার্থীটা পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সুযোগ বা অপরচুনিটি হিসেবে দেখছি। আপনার কাছে আবার আসবো, আমাদের আরও একজন অতিথি আছে, বিশেষ করে আপনি বলবেন এবারে নারী নেতৃত্ব বেড়েছে বা এবারে আপনাদের যেগুলো প্যানেল রয়েছে সেই প্যানেলের যে মানে অনেক স্ট্রং প্যানেল থাকার কারণে কারো সুবিধা বাড়ল কিনা সেই প্রসঙ্গে আপনি বলবেন। আমাদের অন্য অতিথি গণমাধ্যম কর্মী, আমাদের ডিবিসি নিউজের প্রতিনিধি, ওখানে নিয়মিত কাভার করেন, যিনি সুলতানা স্বর্ণা, সেখানে আছেন। সুলতানা স্বর্ণা, আপনি একটু মানে আপনার জায়গা থেকে বলুন যে আপনি তো প্রায় দিনই ওখানে যাচ্ছেন ডাকসু নির্বাচন কাভার করার জন্য, সেই জায়গায় আপনি শুনলেন মেঘমল্লার বসু বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরলেন। আপনার চোখে কেমন পড়েছে এই নির্বাচনকে ঘিরে? আসলে মানে ছাত্র প্রতিনিধি যাদের আসা প্রয়োজন বা যারা আসলে বিতর্ক মানে ওই নির্বাচনকে ঘিরে বিতর্ক আসবে না, সেই রকম কি মনে হচ্ছে কি না টোটাল পরিবেশ দেখে? সুলতানা স্বর্ণা। কয়েকজন আসলে প্রার্থীর কথা কিন্তু মেঘমল্লার বসুর যে প্যানেল রয়েছে প্রতিরোধ পর্ষদ, সেই পর্ষদ থেকে শুরু করে কিন্তু বিভিন্ন প্যানেল থেকে কিন্তু কয়েকজন প্রার্থীকে নিয়ে বারংবারই প্রশ্ন তোলা হচ্ছে এবং সেখানে সিজারকে নিয়ে যেরকম প্রশ্ন তোলা হচ্ছে, তার পাশাপাশি ছাত্র লীগ থেকে যারা বেরিয়ে এসেছেন এমন প্রার্থীও কিন্তু দাঁড়িয়েছেন। জিমের কথা যদি আমি বলি, তিনিও কিন্তু ভিপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, আমি যদি ভুল না করে থাকি। বাকছাস থেকে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে এসে তাহমিদও কিন্তু দাঁড়িয়েছেন। অর্থাৎ নিজেদের রাজনৈতিক মতাদর্শ থেকে বেরিয়ে এসে নতুন করে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু এবার আমরা একাধিক প্রার্থীকে দেখছি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি বিতর্কিত একজনের কথা, কিন্তু বারংবারই মেঘমল্লারের কথা চলে আসছিল, তাকে নিয়েও কিন্তু আসলে আমরা যখন চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে প্রশ্ন করেছি কতটুকু আসলে তারা লিবারেল ছিলেন বা তারা শিক্ষার্থী বান্ধব প্রার্থী যাচাই বাছাই করছেন, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে চিফ রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে যে লিখিত অভিযোগ বা কংক্রিট কোনো অভিযোগ কিন্তু তাদের কাছে এখনো নেই। তাদের কাছে যদি সেরকম লিখিত প্রমাণিত অভিযোগ থাকে তাহলে তারা ব্যবস্থা নিতে পারবেন, এমন মন্তব্য কিন্তু আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অহরহই পাচ্ছি। এবং আপনি যেটি আসলে বললেন যে নারী প্রতিনিধিত্ব, আমি যদি ভুল না করে থাকি এবারের ডাকসু নির্বাচনে যে প্রায় 465 জনকে মনোনয়নে আসলে বৈধতা দেওয়া হয়েছে, তাদের ভেতরে কিন্তু 60 জন আছেন নারী প্রার্থী এবং তার ভেতরে 5 জন রয়েছেন ভিপি পদে লড়ছেন নারী হিসেবে। এবং এই প্রার্থীদের কথাও যদি বলি, বারংবারই কিন্তু আমরা উমামা ফাতেমার কথা বারংবারই চলে আসে, ইমির কথা বারংবারই চলে আসে, হয়তোবা মেঘমল্লার আমার সাথে একমত প্রকাশ করবেন, তারা কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু হয়রানির শিকার হচ্ছে। সেটি হতে পারে সাইবার বুলিং, সেটি হতে পারে তাদের কাছে অন্য কোনো ধরনের মন্তব্য করা, কিংবা তাদের আশেপাশে এক ধরনের পরিবেশ
তাদের অনুকূলে একটি পরিবেশ সৃষ্টি করা, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা নারী প্রার্থীদের কাছ থেকে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছেন, আমরা গত কয়েকদিন ধরে তাদের সাথে যখন কথা বলছি, তারা কিন্তু বলছেন যে নারী ভিপি পদে যারা দাঁড়িয়েছেন তারাই যখন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, সেক্ষেত্রে আসলে নারীদের কতটুকু নিরাপত্তা আসছে দিনগুলোতে নিশ্চিত করা সম্ভব হবে, এই নিয়ে কিন্তু সংশয় বা দোলাচল একটি চলছেই। তবে ছাত্র শিবির, তার পাশাপাশি বাকশাস, তার পাশাপাশি বিভিন্ন প্যানেল থেকে, এমনকি প্রতিরোধ পর্ষদের কথাও যদি বলি, সবচেয়ে বেশি সংখ্যক নারী কিন্তু প্রতিরোধ পর্ষদের রয়েছেন। তাই বলে কিন্তু আসলে তারা কিন্তু বিভিন্ন প্যানেল থেকে কিন্তু বারংবারই আশ্বস্ত করা হচ্ছে যে নারীদের নিরাপত্তা এবং নারী বান্ধব একটি ক্যাম্পাস তৈরি করার কিন্তু চেষ্টা তারা করে যাচ্ছেন। তবে সেক্ষেত্রে কিন্তু প্যানেলগুলো থেকে এই ধরনের আশ্বাস দেওয়া হলেও মাঠের পরিবেশ এবং প্যানেলের পরিবেশ, প্যানেলের বক্তব্য, ভিপি পদপ্রার্থী বা এজিএস পদপ্রার্থীদের বক্তব্য, তার সাথে কিন্তু মাঠের পরিবেশের কিছুটা ব্যতিক্রম আমরা বরাবরই কিন্তু লক্ষ্য করে থাকি। এবং গত কয়েকদিনের কথা যদি বলি, বিশেষ করে গত কালকের কথা যদি বলি, আমরা কিন্তু জুম্মার নামাজের পরে লক্ষ্য করেছি যে যারা পুরুষ ভিপি প্রার্থী রয়েছেন তারা কিন্তু কুশল বিনিময়ের জন্য বেরিয়েছেন। সেক্ষেত্রে নারী ভিপি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এটিকে বলেছেন যে এক ধরনের পক্ষপাতিত্বই কিন্তু করা হচ্ছে, কারণ পুরুষ প্রার্থীরা নামাজের উসিলা বা নামাজকে কেন্দ্র করে দেখা করছেন শিক্ষার্থীদের সাথে, এটিকেও এক ধরনের গণসংযোগ হিসেবেই কিন্তু আখ্যায়িত করেছেন বিভিন্ন নারী পদপ্রার্থী যারা রয়েছেন। শুধুমাত্র ভিপি না, আমি বলবো এজিএস জিএস পদপ্রার্থী যারা রয়েছেন তারা সকলে। তবে নারীদের ক্ষেত্রে নারীদের কথা যখন আমি প্রশ্ন আপনি নেন, সেটা হলো যে এই ডাকসু নির্বাচনকে ঘিরে ধরেন ক্যাম্পাসে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা এই মুহূর্তে আছে বা সামনে কেমন মনে করছেন, অনুমান করা যাচ্ছে কিনা, পাশাপাশি যারা প্রার্থী হিসেবে আছেন একটু আগে উল্লেখ করছিলেন, তাই সেই সব প্রার্থীদের মধ্যে একে অপরের প্রচারণার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের প্রতিক্রিয়া কেমন, বা প্রার্থীরা একে অপরের সঙ্গে এখনও যোগাযোগ রাখেন কিনা বা কথা বলেন কিনা, আদর্শিক জায়গায় যেমনটাই হোক এরকম লক্ষ্য করেছেন কিনা? সুলতানা স্বর্ণা। প্রথমত আসলে যুক্ত করতে চাই, আদর্শিক জায়গায় ভিন্নতা থাকলেও সকল প্রার্থী কিন্তু দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কিংবা বর্তমানে আছেন। সেই একটি জায়গা থেকে কিন্তু সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ হয় এমন একটা ভবিষ্যতে কিন্তু চান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি কিন্তু তারা করতে চান। এবং এবারের ডাকসু নির্বাচন নিয়ে যদি বলি, অধিকাংশ প্যানেলের কিন্তু একটি মতাদর্শে তারা এক কথাই বলছেন যে ডাকসু কখনো আর যেন রাজনীতি বা একক দলের আধিপত্যর একটা রাজনীতির কেন্দ্র না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থীদের থাকে, এই একটি মতাদর্শে কিন্তু তারা সকলেই একমত। এবং তার পাশাপাশি আপনি যে হৃদ্যতার কথা বলছিলেন, আসলে এক ভিপি প্রার্থী অপর ভিপি প্রার্থীর সাথে হৃদ্যতা বা এক প্রার্থীর সাথে আরেক প্রার্থীর যে সম্পর্ক, দিন শেষে তারা যেহেতু, আমি আবারও একই কথায় চলে আসছি, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাই কিন্তু আমরা তাদের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন মধুর ক্যান্টিনে কথা বলছি, গতকাল কিন্তু আমরা দেখেছি এক প্যানেল কথা বলছে, অন্য প্যানেল এসে অপেক্ষা করছে, তাদের কথা শেষ হয়ে গেলে তারপরে তারা এসে বসছেন, আবার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। এই ধরনের ব্যবহার কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই দেখছি। আমরা কিন্তু সিনেটেও এই ধরনের একটি হৃদ্যতা লক্ষ্য করেই এসেছি। এবং সেক্ষেত্রে এক প্রার্থীর সাথে আরেক প্রার্থীর যে সম্পর্ক, মোটা দাগে যদি বলি, দিন শেষে যেহেতু সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সকলেই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই কথা আমরা আপনার মধ্য দিয়ে আনলাম যে বেশ কয়েকবার আপনার নিশ্চিত করেছেন যে প্রার্থীরা যে আদর্শিক জায়গায় থাকুক না কেন, আমরা দেখেছি বা আপনি লক্ষ্য করেছেন যে তাদের মধ্যে হৃদ্যতা রয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে মেঘমল্লার বসু, আপনি আপনার প্রতিরোধ পর্ষদের প্রতিনিধিত্ব করছেন, আপনার কাছে একেবারে জানতে চাই যে এই নির্বাচনকে ঘিরে ছাত্রদলের যে পোর্শন আছে, তারপরে শিবিরের যে পোর্শন আছে, এর বাইরে উমামা ফাতেমার যে ঐক্য, সেইগুলো বৈষম্যবিরোধী থেকে বেরিয়ে এসে উমামা অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছেন কিনা, আপনি আপনার জায়গায় কেমন অবস্থান করছেন, একটু সার্বিকভাবে যদি আপনি বলতেন, শুধু আপনার জায়গাতে আপনার অবস্থানই না, টোটাল ডাকসু নির্বাচনে কেমন দেখছেন, মানে কতটা জমজমাট মনে হচ্ছে? আমরা অনেক অসঙ্গতি আপনার কাছ থেকেই পেয়েছি, আমরাও লক্ষ্য করেছি, তবু আপনার কাছ থেকে জানতে চাই।
অন্যের প্যানেল বিষয়ে আসলে এই ধরনের অবজারভেশন দেওয়াটা বোধহয় এরকম ন্যাশনাল টেলিভিশনে খুব ঠিক না আর কি, কারণ একটা ডিসরেসপেক্টফুল হয়ে যেতে পারে জিনিসটা। কিন্তু আমার একটা জেনারেল অবজারভেশন হচ্ছে অনেকগুলি প্যানেল রয়েছে, অনেকগুলি প্যানেল তাদের মতো করে আলোচনা করছে। আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে ম্যানিফেস্টো গুলো মিলে যেতে পারে আর কি, যে অনেক কাছাকাছিও হতে পারে, কারণ ওই চিন্তা ভাবনার কাঠামোর জায়গা থেকে আসলে ধরেন উমামা ফাতেমারা যেভাবে করে একটি প্যানেল তৈরি করেছেন, আসলে মানে আমাদের প্যানেলের আইডিয়া কি বলবো ফাংশন তার চেয়ে খুব বেশি ডিফারেন্ট এমন না। আমরাও চেষ্টা করেছিলাম নানান মতাদর্শের মানুষজন যারা কিনা গণতন্ত্র মনা এবং 24-71-কে ধারণ করে তাদেরকে নিয়ে একটা সম্মিলিত জায়গা তৈরি করতে। তো সেটা যাই হোক, অনেকগুলি প্যানেল হয়েছে, সেই প্যানেলগুলি নানান রকম দোষ গুণ নানান ভাবে থাকবে, সেগুলো সামনে অবজার্ভ করা যাবে। এখনো মেজরিটি শিক্ষার্থীদের আপনার ভোট জেতা মানুষের বাকি আছে। তো আসলে ভোটের কোনো ক্যালকুলেশন আসলে আমি করতে চাই না, সেটা করা ঠিকও না। আমি শুধু আমার জায়গা থেকে আমার পিচটা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিরোধ পর্ষদ, এই প্রতিরোধ পর্ষদ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থীদের, গণতন্ত্রীদের, উদারমনাদের একটা সম্মিলিত প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈচিত্র্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যকে ধারণ করেছি। আমাদের প্যানেলের 27 জন ক্যান্ডিডেটের মধ্যে 11 জন অর্থাৎ 40% নারী। আপনারা জানেন যে আমাদের সঙ্গে আপনার 3 জন আদিবাসী রয়েছেন, যারা একজন চাকমা জাতির প্রতিনিধিত্ব করেন, একজন মারমা জাতির প্রতিনিধিত্ব করেন, একজন ত্রিপুরা জাতির প্রতিনিধিত্ব করেন, একজন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন যিনি তার ভিজুয়ালি ইম্পেয়ার্ড হওয়ার পরও যিনি একটা দীর্ঘ লড়াই সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালিয়ে গেছেন। আমাদের সাথে আপনার এনিম্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করা মানুষ আছেন, এবং পার্টিজানও আছেন, নন পার্টিজানও আছেন। সবাইকে নিয়ে আমাদের চেষ্টাটা হচ্ছে যে একটা ইনক্লুসিভ বৈষম্যহীন একটা ক্যাম্পাস তৈরি করা, যে ক্যাম্পাসে ক্ষমতার ভারসাম্য থাকবে, শিক্ষক শিক্ষার্থীর ক্ষমতার ভারসাম্য থাকবে, নারী পুরুষের অধিকারের ভারসাম্য থাকবে, প্রতিবন্ধী এবং এবল বডিড মানুষের অধিকার সমান থাকবে, যেখানে বাঙালি এবং আদিবাসী এবং বিহারি একইভাবে ট্রিটেড হবে। এবং সেরকম একটা ডেমোক্রেটিক ক্যাম্পাস তৈরি করার জন্য হচ্ছে আমাদের লড়াই। আমরা আশা করবো আমাদের যে এজেন্ডা, এই এজেন্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল সংখ্যক শিক্ষার্থী সাবস্ক্রাইব করবেন এবং 9 তারিখে আমরা বিজয়ী হয়ে আসবো। অনেক ধন্যবাদ মেঘমল্লার বসু, এবং সেই সঙ্গে ধন্যবাদ আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। এতক্ষণ আমরা ঢাকা ভার্সিটির যে নির্বাচন, আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা অবশ্যই মেঘমল্লার বসুকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনার শুভকামনা আপনার প্রতি রইল, এবং অন্যান্য যারা প্রার্থী আছে তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।